আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। দূতাবাসের কর্মীদের পরিবারকে, তাদের সমস্ত কর্মীর পরিবারদের 72 ঘন্টার মধ্যে দেশে চলে আসার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পর 72 ঘন্টার সময়ের অনেক আগেই, মানে নির্দেশ দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই 12 ঘন্টার মধ্যে বিশেষ বিমান পাঠিয়ে তাদের দেশে ফিরিয়ে আনলো ভারত। এটাকে নিশ্চয়ই তাড়াহুড়ো বলা যায়। কেন এই তাড়াহুড়ো? তাহলে কি প্রশ্ন ওঠেই যে ভারত কি অতি দ্রুত কিছু একটা বড় ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশে? আরো স্পষ্টভাবে বললে, কোনো সামরিক অভিযানের কথা ভাবছে বাংলাদেশে? কেন, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, সেই বিষয় নিয়ে দু চার কথা। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন, জালিয়াতি করে জামাত ভোটে জিতে ক্ষমতায় আসুক, এটা চায় না ভারত। ওদিকে চিকেন স্নেক পর্যবেক্ষণ করে এসেছে ঢাকার চীনা রাষ্ট্রদূত। এটাও ঘোর অপছন্দ ভারতের। তাই আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ বাঁধবে এমন চিন্তা যে শুধু বাংলাদেশ বা ভারতে নয়, এই দুশ্চিন্তা কিন্তু আন্তর্জাতিক দুনিয়া জুড়ে। এখনকার প্রতিবেদন এই বিষয়টি নিয়ে। কূটনীতিতে যখন কোনো দেশ তাদের দূতাবাসের কর্মীদের 72 ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে মাত্র 12 ঘন্টার মধ্যে বিশেষ বিমানে করে সরিয়ে নিয়ে আসে, তখন সেটাকে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় বলা হয় নন কমব্যাট্যান্ট ইভাকুয়েশন অপারেশন বা NEO। এর প্রাথমিক ধাপ এইটাই, নন কমব্যাট্যান্ট, অর্থাৎ যুদ্ধ শুরু এখনো হয়নি, ঠিক তার আগের পরিস্থিতি। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা মূলত চরম নিরাপত্তার অভাব বা বড় কোনো সংঘাতের আশঙ্কার সংকেত। বিষয়টি নিয়ে একটু গভীর বিশ্লেষণে আসি। কূটনীতিকদের পরিবার স্থানান্তর, এটা কি যুদ্ধের পদধ্বনি? সাধারণত যুদ্ধ শুরুর আগে গতকাল আমার এই বিষয়ে যে এপিসোড করেছি সেখানে উদাহরণ দিয়ে বলেছি যে পৃথিবীর কোথায় কোথায় এমন জিনিস ঘটেছে। সেটা হচ্ছে যুদ্ধ শুরুর আগে বা বড় ধরনের গৃহযুদ্ধের আশঙ্কায় কোনো দেশ তার নাগরিকদের সরিয়ে নেয় যখন, তখন এরকম ঘটনা ঘটে। ভারত সম্ভবত মনে করছে বাংলাদেশে ভারতীয় মিশনগুলোর ওপর বড় ধরনের কোনো হামলার আশঙ্কা আছে, অথবা বাংলাদেশের তরফ থেকে সীমান্তে হাঙ্গামার আশঙ্কা আছে, এবং তেমনটা হলে পাল্টা ঝাঁপিয়ে পড়বে ভারত, অর্থাৎ যুদ্ধ। অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হতে পারে যেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেয়া বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, অর্থাৎ গৃহযুদ্ধের পরিস্থিতি। প্রায় 1.5 বছর, তাই অনেক কামড় খাওয়ার পর বাংলাদেশের কাছ থেকে ভারত বুঝেছে আর অপেক্ষা নয়, এবার নামতেই হবে। এরই মধ্যে আরো একটা বিশেষ কারণ ঘটেছে যেটা সাধারণভাবে কেউ গুরুত্ব দিচ্ছেন না, কারণ খুব একটা আলোচনা কোথাও নেই সেটা নিয়ে। বিষয়টা হলো চিকেন স্নেক এবং ঢাকার চীনা রাষ্ট্রদূতের সেখানে পরিদর্শন করা নিয়ে। ভারতের সবচেয়ে একটা আশঙ্কার কথা হলো জায়গা হলো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো 7 সিস্টার্স, তার সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগের পথ হচ্ছে এটি। বাংলাদেশের কোনো কূটনীতিক বা চীনা প্রতিনিধিদের এই করিডরের কাছে, খুব কাছে যাওয়াটা দিল্লির জন্য রেড লাইন অতিক্রম করার সমান। ভারত মনে করে চীন যদি বাংলাদেশের মাধ্যমে এই করিডোরের ওপর নজরদারির সুযোগ পায়,
যেটা ওই তিস্তা প্রকল্প দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে চীন, তবে যুদ্ধের সময় ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই পরিস্থিতি ভারতকে সামরিকভাবে আরো আগ্রাসী করে তুলতে পারে। এটা আমার মত নয়, এটা বিদেশের আন্তর্জাতিক বিভিন্ন যার বিশ্লেষকদের মতামত এইটাই। আর এখানেই ভারতের দুশ্চিন্তা জামাত ও নির্বাচনের সমীকরণকে নিয়ে। ভারতের পররাষ্ট্রনীতির একটি দীর্ঘস্থায়ী ভিত্তি হলো বাংলাদেশে একটি ভারত বান্ধব ও ধর্মনিরপেক্ষ সরকার থাকা। 12ই ফেব্রুয়ারি যদি আদৌ ভোট হয়, তবে সে ভোট কেমন হবে তার রিপোর্ট ভারতের হাতে এসে গেছে। অগুন্তি ব্যালট পেপার ছাপা হয়েছে, সেসব ব্যালট মোহাম্মদ ইউনূসের সৌজন্যে জামাত অ্যান্ড কোম্পানির হাতে পৌঁছেছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে এবং গণভোটটা হয়ে যায় হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট যাতে জিতে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি নিশ্চিত হয় যে নির্বাচনে জালিয়াতি হচ্ছে এবং এমন কোনো শক্তি যেমন জামাত ক্ষমতায় আসছে যারা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে ভারত চুপ করে থাকবে না। ভারতকে যুদ্ধে নামতেই হবে। এই নামাটা সরাসরি যুদ্ধের জায়গায় পৌঁছে গেছে ধরে নেওয়া যায়। এই জন্যই ধরে নেওয়া যায় যে গত 1.5 বছর শান্তিপূর্ণ নানান পথে, যথা অর্থনৈতিক অবরোধ, ট্রান্সশিপমেন্ট বাতিল ইত্যাদি ইত্যাদি আন্তর্জাতিক চাপের আন্তর্জাতিক দুনিয়ার কাছে ভারত পৌঁছে দিয়েছে। বাংলাদেশের অবস্থা, সীমান্তে কঠোর কড়াকড়ির পথ বেছে নিয়েছে ভারত, কিন্তু এত সব করেও প্রত্যাশিত ফল মেলেনি। আন্তর্জাতিক মহল প্রায় নীরব দর্শক থেকেছে। আর জালিয়াতির ভোটে ক্ষমতায় বসে গেলে তখন তো লাইসেন্স নেওয়া হয়েই গেল। সুতরাং যুদ্ধ ছাড়া সামনে কোনো পথ নেই। গৃহযুদ্ধ, এই যুদ্ধটা ভারত সরাসরিও নেমে পড়তে পারে, আবার এই যুদ্ধটা গৃহযুদ্ধে পরিণত করবার জন্য যে পেছন থেকে দ্বিতীয় বিকল্প শক্তিদেরকে সাহায্য করা, সেই জিনিসের মাধ্যমেও হতে পারে। পৃথিবীর যেসব দেশে গৃহযুদ্ধ বেঁধেছে, তাদের সব দেশের ভেতরেই বিদেশি শক্তি, বিদেশের থেকে অন্য দেশের সামরিক শক্তি একটা গোষ্ঠীকে সমর্থন করেছে। এটা নিয়ম, এটা পৃথিবীর সর্বত্র, সেটাও করতে পারে। এছাড়া গৃহযুদ্ধ ছাড়া আর কি হতে পারে? সীমিত সংঘাত হতে পারে। সীমান্তে বিএসএফ ও বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ডস, তাদের মধ্যে বড় সংঘর্ষ হতে পারে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার, সাইবার হামলা হতে পারে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নানাভাবে অস্থিরতা তৈরি করা হতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধস তো ইতিমধ্যেই নেমে গেছে, সেই ধসটিকে একেবারে খাদে পরিণত করে দেওয়া হতে পারে। 3 নম্বর হচ্ছে সরাসরি হস্তক্ষেপ। চিকেন স্নেক রক্ষায় ভারত যদি বাংলাদেশের সামরিক বাফার জোন তৈরির চেষ্টা করতেই পারে। এই বাফার জোনটা তৈরি হবে কিভাবে? রংপুর দখল করে, অন্যদিকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে। এটা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ, যার সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি। প্রশ্ন ওঠে, ভারত একক সিদ্ধান্তে এত বড় কোনো পদক্ষেপ নেবে কি বর্তমান দুনিয়ায়, নাকি আমেরিকা বা রাশিয়ার সাথে আলোচনা করে একটা রিজিওনাল স্ট্যাবিলিটি বা আঞ্চলিক স্থিতিশীলতার নাম করে যুদ্ধে নামবে? রাশিয়া, দেখুন, রাশিয়া হচ্ছে ভারতের অল ওয়েদার ফ্রেন্ড। পুতিনের সঙ্গে আলোচনা হয়েই গেছে ভারতের, কিন্তু ট্রাম্পের সঙ্গে এই মুহূর্তে যে সম্পর্ক, তাতে আমেরিকার অ্যাপ্রুভাল নিয়ে লড়াইয়ে নামার কথা ভারত চিন্তাও করে না। জেনে নিন, ভারত কথাও বলেনি, পুতিনের সাথে কিন্তু কথা হয়েছে। তবে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাংলাদেশে চীনা অস্ত্রের বড়সড় ভান্ডার ও বাজার চীনকে বাংলাদেশের পাশে দাঁড় করাতে পারে, প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে। এবং চীনের সরাসরি সম্পৃক্ততা পুরো বিষয়টিকে দক্ষিণ এশিয়াকে একটি মহাযুদ্ধের দিকে ঠেলে দিতেও পারে।
ভারত কর্তৃক বাংলাদেশ থেকে তাদের কূটনীতিকদের পরিবারকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা এবং বিশেষ বিমানে তড়িঘড়ি ফিরিয়ে নিয়ে আসার ঘটনাটা আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আজ 22শে জানুয়ারি 2026 প্রেক্ষাপটে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এবং এই পরিস্থিতির আন্তর্জাতিক গুরুত্ব নিচে দু চার সম্পর্কে কথা বলছি। যেমন জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বাংলাদেশের চলমান অস্থিরতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই গভীর উদ্বেগ তারা অবশ্য অনেকদিন ধরেই প্রকাশ করছেন। জাতিসংঘ মূলত 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনের আগে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সেইটা রাখার জন্যে, বজায় রাখার জন্যে আহ্বান জানিয়েছে। ভারতের এরপরে আরো বলেছে কি, ভারতের এই চূড়ান্ত পদক্ষেপকে মানে কর্মীদের পরিবারদের ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটাকে জাতিসংঘ মনে করছে এটা একটা চূড়ান্ত পদক্ষেপ এবং জাতিসংঘ এটিকে চরম সতর্ক সংকেত হিসেবে দেখছে। বোঝা গেল? যা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে। জাতিসংঘের এই প্রতিক্রিয়ার পর ভারতের পক্ষ থেকে যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা বোধহয় যায় না। যুক্তরাষ্ট্র কি বলছে? মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিশেষ ব্রিফিংয়ে জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার ভারত ও বাংলাদেশ দুই পক্ষকে তাদের মতভেদ আলোচনার মাধ্যমে মেটানোর পরামর্শ দিয়েছেন, কিন্তু ভারত তো বলেছে এই অনির্বাচিত অবৈধ সরকারের সঙ্গে তারা আলোচনায় বসবে না। আলোচনায় বসতে গেলে নির্বাচিত সরকার বসতে হবে, কিন্তু সেই নির্বাচন যদি আবার জালিয়াতির নির্বাচন হয় ভারত তো সেটাকে গ্রহণ করবে না। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থার বিস্তার তারা সমর্থন করবে না। তবে আবার একই সঙ্গে এটাও বলা হয়েছে তারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো বাহ্যিক সামরিক হস্তক্ষেপের বিপক্ষে। বুঝতেই পাচ্ছেন আমেরিকা কি জিনিস, ধরি মাছ না ছুঁই পানি। তারা বাংলাদেশের এই নির্বাচনকে, তার মানে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, ওসব কথার কথা, ওসব না। তারাই, আমি বারবার বলেছি আমার পূর্ববর্তী সব ভিডিওতে যে এত সাহস ইউনুস কিভাবে পায় যদি আমেরিকা তাকে পরিষ্কার না করে দেয়? এত সাহস পায় কি করে ইউনুস? তার কারণ হচ্ছে আমেরিকা নিজেই মুখে এক মনে আর এক, এবং সেটা বুঝিয়ে দিয়েছে তারা ইউনুসকে। চীন প্রকাশ্যে জানিয়েছে যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজকে সমর্থন করে। তিস্তা প্রকল্প এবং লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা দিল্লির জন্য উদ্বেগের কারণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন চীন এই সুযোগে ভারতের সীমান্তে তাদের প্রভাব বাড়াতে চাইছে, যা ভারতকে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য করেছে। ভারত পরিষ্কারভাবে আলোচনা করে তাকে পাশে নিয়ে এগিয়ে চলেছে, সে হচ্ছে রাশিয়া। রাশিয়ার পুতিনের সঙ্গে গত 20 জানুয়ারি সন্ধ্যাতেই ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। ভারত যে ব্যবস্থাই নিক বাংলাদেশে, রাশিয়ার তাতে পূর্ণ সমর্থন। নরেন্দ্র মোদীকে যারা চেনেন তারা জানেন ভারতের স্বার্থ রক্ষায় নিজের বিচার বুদ্ধিকে তিনি সবচেয়ে গুরুত্ব দেন। ট্যারিফ প্রসঙ্গে ট্রাম্পকে সেটা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছেন, সেটা যার জন্য ট্রাম্প এখন হাত জোড় করে ভারতের কাছে বলছে যে ডাল রপ্তানিতে তোমরা যে আমাদের উপরে নিষেধাজ্ঞা, আমাদের ট্যারিফ যেটা বাড়িয়েছ সেটা কম করে দাও। এসো বাবা পথে। ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এখন নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে। এটা
অত্যন্ত কঠোর একটি কূটনৈতিক ব্যবস্থা, যা সাধারণত যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশ তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এর মানে হলো ভারত মনে করছে তাদের কর্মকর্তাদের পরিবারকে বাংলাদেশে রাখা আর নিরাপদ নয়, সরিয়ে নিয়ে এসো। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন রয়টার্স, আল জাজিরা এরা বিষয়টিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি একটি ভয়ঙ্কর অনাস্থার প্রকাশ হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের মতামত একটাই, যে মোটামুটি যে কোল্ড ওয়ার বা যুদ্ধ যেটা ভারত এবং বাংলাদেশে শুরু হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে, সেই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার এখন শেষ হয়ে গেছে। কোল্ড ওয়ার থেকে হট ওয়ার হওয়ার সময় সমাগত। এর জন্য ভারতীয় সেনাবাহিনী তাদের উত্তর পূর্বাঞ্চল সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আন্তর্জাতিক লবিস্টদের মতে যদি ভারত প্রমাণ পায়, এবং সে প্রমাণ পেয়ে গেছে ইতিমধ্যে, তার জন্যই তো এগিয়ে এসছে, এখন আর 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে না। সুতরাং ভারত যে প্রমাণ পেয়েছে যে নির্বাচন জালিয়াতি হচ্ছে এবং চিকেন স্নেকের বিপন্ন করার জন্য, চিকেন স্নেকের নিরাপত্তা বিপন্ন করার জন্য বাংলাদেশে চীন পাকাপাকি ভাবে দাঁড়াতে আসছে, তাহলে ভারত সামরিক অভিযানের কথা ভেবে নিয়েই এগিয়ে চলবে। ভারতের পক্ষ থেকে এভাবে 12 ঘন্টার মধ্যে বিশেষ বিমান পাঠিয়ে নাগরিকদের সরিয়ে নেওয়া প্রমাণ করে যে দিল্লির কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যা অত্যন্ত ভয়াবহ। এটি কেবল নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা নয়, এর গভীরে বড় কোনো আঞ্চলিক ভূ রাজনীতির লড়াইও লুকিয়ে থাকতে পারে। তবে নির্বাচন, এইগুলো সবগুলোই এক সুতোয় বাঁধা। যুদ্ধ কোনো দেশের জন্যই সুখকর নয়, বিশেষ করে অর্থনৈতিক সংকটের এই সময়ে। তবে ভারতের এই দ্রুত পরিবার প্রত্যাহার নীতি প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আগামী কয়েকদিন বাংলা